কংগ্রেসকে ঘিরে আমাদের এটা 2 নম্বর এপিসোড। আমরা আজকে এসেছি বড়খলার কংগ্রেস প্রার্থী, আমাদের বিশিষ্ট চিকিৎসক এবং এত অঞ্চলের সনাতন সমাজসেবী, ওনার সাথে আমরা কথা বলবো। আর উনি অমিত কালওয়ার শুধু নাম নয়, বরাক উপত্যকার সেবামূলক কাজের জগতে এক বিশেষ পরিচয়। শুধু চিকিৎসা পরিষেবা নয়, সামাজিক উন্নয়ন, বিভিন্ন সংগঠনের সঙ্গে উনি জড়িত এবং আন্তর্জাতিক মানে কিছু সংগঠনের সঙ্গে উনি জড়িত রয়েছেন। তো আজকে ওনার সাথে কথা বলে আমরা জেনে নেব আসন্ন বিধানসভা নির্বাচনে বড়খলা বিধানসভা থেকে উনি কংগ্রেস দলের প্রার্থী হচ্ছেন, তো ওনার অনুভূতিটা কি। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচন 2026-এর এই অনুষ্ঠানে। প্রথম প্রশ্ন থাকছে আপনার কাছে। আজকে বড়খলা এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট যে রয়েছে, রাস্তাঘাটের বেহাল অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন আজকে? বড়খলার যেটা আপনার আগের যেটা পুরানো বড়খলা ছিল, যেটা ডিলিমিটেশন পরে আজকে বৃহত্তর বড়খলা, নতুন বড়খলা, পুরানো বড়খলা যেটা আমরা বলি, আজকে দেখেন বড়খলাতে আজকে অনেক এরিয়া সোনাই থেকে ঢুকেছে, অনেক আপনার আপনার ইয়ের থেকে কি বলে কাটিগড়া থেকে ঢুকেছে, ধোলাই থেকে ঢুকেছে। আমি জাস্ট প্রায় 2-3 বছর ধরে আমি বড়খলা বিভিন্ন এরিয়া ঘুরে বেড়াচ্ছি এবং গ্রামাঞ্চলে স্পেশালি এবং যেখানে গার্ডেনের ভিতরে যেগুলো রাস্তাঘাট আছে এগুলো অবস্থা খুবই খারাপ। মানে মানুষের যদি বৃষ্টি হয় একটু, তখন মানুষ আর যোগাযোগের ব্যবস্থা থাকে না, মানুষ বেরোতে পারে না, বাচ্চারা স্কুল যেতে পারে না। এমন জায়গা আছে যেখানে মানে মানুষ বাঁশের পুলের উপরে বেরোতে হয়, একটা নালা যদি থাকে নালাটা বাঁশের পুলের, ওখানে একটা ব্রিজের ব্যবস্থা নেই। তো এইগুলো দেখে আজকের দিনের মানে মানে আমাদের স্বাধীনতা প্রায় 70-80 বছর হয়ে গেছে, এটা এই সময়েও এখনো যাতে আমরা এই যে যোগাযোগের ব্যবস্থা আজকে আমাদের নেই, আমাদের মানে জনসাধারণ, এটার জন্য খুবই দুঃখ মনে হয়। আর আমি এর জন্য খুব মানে আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমি যে এলাকা থেকে বড় হয়েছি, আমি বড়খলা থেকে বড় হয়েছি, আজকে এই বড়খলা এলাকার জন্য আমি যদি কিছু একটা করতে পারি তো আমার নিজের জীবনটাকে ধন্য বলে মনে করি। ওই তো আমরা দেখতে পেয়েছি কি একটা সময় ছিল কংগ্রেসের দবদবা ছিল, কংগ্রেসের সরকার ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে উন্নয়নের নামে অনেক নয়সহ হয়েছে। অনেকের অভিযোগ বড়খলা নদী বাঁধ নির্মাণে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হচ্ছে। কিছু বাঁধ আছে প্রতি বছর বাঁধগুলো ভেঙে যেত, মানুষ নাজেহাল ছিল। এবং কিছু জায়গা রয়েছে, কিছু গ্রাম রয়েছে যেখানে এখন পর্যন্ত স্বাধীনতার 75 বছর পূর্ব সড়ক পৌঁছায়নি, বিদ্যুৎ পৌঁছায়নি। আমরা সম্প্রতি নিউজ করেছিলাম বলে একটা পুকুর থেকে একটা গ্রামের লোকেরা জল পান করতো, সেই জায়গায় একটা পিএইচি হয়েছে বিগত 8 বছর। তো সেই জায়গায় দাঁড়িয়ে পিছিয়ে পড়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু সরকারের প্রতি একটা আস্থা রেখে চলছে। এমন অবস্থায় নতুন প্রতিনিধি চাইছে তারা, কারণ এমন বিজেপির কিছু কর্মকর্তা রয়েছেন যারা সব জায়গায় পৌঁছতে পারেনি, উন্নয়নের কাজটা সঠিকভাবে করতে পারেনি। সেই যে পিছিয়ে পড়া মানুষ, তাদের কিন্তু অনেক স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নগুলো বাস্তব করার ক্ষেত্রে আপনার কি পদক্ষেপ? না দেখেন, আমি মনে করি যখনই আপনি একজন জনপ্রতিনিধি হতে যাবেন, আপনার জনসংযোগের প্রয়োজন আছে। আপনি শুধু এসিডিএমে বসে আপনি শুধু প্ল্যানিং করে বড় বড় লিডারের সাথে ফটো উঠে আপনি জননেতা হতে পারবেন না। জননেতা হতে হলে আপনার জনসংযোগ থাকতে হবে। তো জনসংযোগের মাধ্যমেই জনগণের পাশে দাঁড়িয়ে আপনার জনগণের দুঃখ কষ্ট যদি আপনি বুঝতে পারেন, আমি যেটাই বললাম, আমি আজকে দুধপাতিল মুদ্রামুখ গ্রাম থেকে বড় হয়েছি। আমরা যে দুঃখ কষ্ট দেখেছি, আমরা ফ্লাড আসলে আমাদের ঘরে জল ঢুকে যেত, আমরা হয়তো একবার যদি ঝড় তুফান আসতো প্রায় 7 দিন 8 দিন কারেন্ট থাকতো না। এগুলা দেখে আমরা যেভাবে কষ্ট করে ফ্লাডের সময় নদী নৌকা পার হয়ে যেভাবে কষ্ট করে পড়াশোনা করেছি, আমরা আজকে নিজে একটা ভুক্তভোগী। তো আমি জানি কিভাবে মানুষের সাফার করছে। তো যে এই মানে অসুবিধাটা পেয়েছে, যে এই ভোগান্তিটা পেয়েছে, ওই বলতে পারবে যে কতটুকু মানুষ এখন যারা আছে সাফার করছে। যারা মানে মানে এইগুলা জনসংযোগে যায়নি বা যারা এইগুলো সাফার করেনি, ওরা বলতে পারবে না। তো আমার মনে হয় যে আমি মানে এজ এ ক্যান্ডিডেট হিসাবে যদি আমাকে কংগ্রেস দল আজকে যদি প্রার্থী করে, আমার মনে হয় আমি জনগণের সাথে জনসংযোগ যেটা আমার হয়েছে ওটার মাধ্যমে আমি আমার জনগণের জন্য অনেক কাজ করতে পারবো। এবং শুধু এটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু আমি আজকে আপনাদেরকে এতটুকু আমাদের আশ্বাসই দিতে পারি যে আপনাদের মাধ্যমে আমাদের জনসাধারণকে আমাকে আপনাদের সবসময় সাথে পাবেন, আর আপনারা যেভাবে আমাকে গাইড করবেন ওইভাবে আমরা কাজ করে যাব। বড়খলা একটা কৃষি প্রধান অঞ্চল, এখানে যথেষ্ট কৃষকরা রয়েছে যাদের উৎপাদনে বরাক বার্তার একাংশ ধরে নিন কমসে কম করে আমি বলবো 17-18% বিভিন্ন ধরনের উপজাউ বা কৃষকদের যে উপজ সেগুলো দিয়ে বরাক উপত্যকায় একটা ব্যবসা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে কৃষকরাও নাজেহাল। বিভিন্ন জায়গায় বন্যার জলে ধান ডুবে যায়, সবজির ক্ষেত্রে যেন সঠিক চারা নেই,
সঠিক সুবিধা পাচ্ছে না। তো কৃষি সমাজ যে রয়েছে দেশের একটা নিউ, যা আমরা ফাউন্ডেশন স্টোন বলি, দেশের ফাউন্ডেশন স্টোন কিন্তু কৃষকদের হাতে। সেই জায়গায় দাঁড়িয়ে বলকরা কৃষকদের মনে কিন্তু যথেষ্ট বিভ্রান্তি রয়েছে বিভিন্ন বিষয়ে। তো সে ব্যাপারে তাদের কি সহযোগিতা হবে? কৃষকটা দেখেন, কৃষক আজকে আমাদের দেশ হলো কৃষি প্রাধান্য দেশ। আমাদের একটা সময় আমাদের লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন যে জয় জওয়ান জয় কিষান। ওই নারাটা মনে করি এখনের দিনেও প্রযোজ্য। আমাদের কৃষক প্রাধান্য দেশ, আমাদের কৃষকদেরকে আমাদের সম্মান দিতে হবে। ওদেরকে আমরা সম্মান যদি না দিই, আজকে আমাদের অনেক জায়গায় দেখা গেছে, অনেক স্টেটে আমরা কৃষকরা আত্মহত্যা করছেন। ওদের যেটা ওরা লোন নিয়েছে, লোনটা মানে রিটার্ন করতে পারছেন না, এর জন্য ওরা আত্মহত্যা করছে। তো ওইগুলো যদি আমরা আপনার কৃষি প্রাধান্য দেশে আমরা যদি ওদেরকে সম্মান যদি না দিতে পারি, আর আমার মনে হয় আমাদের যে এখন যে কংগ্রেসের যেটা নেতৃত্ব, এটা কৃষকদেরকে একদম প্রাধান্য দিচ্ছে। এবং ওদের যে ম্যানিফেস্টো আছে, ম্যানিফেস্টোর মানে কৃষকের জন্য স্পেশাল মানে রাখা হয়েছে যে ওদের কিভাবে ওদেরকে খাদ দেওয়া হবে, কিভাবে ওদেরকে সাবসিডি দেওয়া হবে, কিভাবে ওদেরকে মানে যেগুলো যেটা মানে ওদের যেটা মূল্য যেটা পেতে লাগে, যেটা ওই মূল্যটা যাতে পেতে পারে ওদের জন্য। আর আরেকটা জিনিস আমি বলবো, আমাদের খালি আপনি বললেন যে বরফলাতে কৃষি পাবেন, ওটা ঠিক আছে, শুনুন মৎস্য ব্যবসা আমি আরেকটা জিনিস আমাকে বলবো, যেটা আপনাদের কৃষি মাছের যেটা আমরা এটা ফিশারি যেটা আমরা বলি, তো ওটারও আমাদের কিন্তু অত বেশি প্রচলন নেই। কিন্তু আজকে এত বেশি মাছ আমরা এখানে বাঙালি প্রতিষ্ঠিত এলাকা আছে, এত বেশি মাছ উৎপাদন হয় আমাদের এতে, কিন্তু এগুলো নিয়ে কোনো ধরনের কোনো কিছু গভর্নমেন্টের তরফ থেকে কোনো ধরনের কোনো স্কিম নেই, কিছু নেই। তো ওগুলো আমার মনে হয় এগুলো করলেও আমাদের অনেক আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। এটা ডিলিমিটেশনের পর আমরা দেখতে পেয়েছি হিন্দুদের ভোটার সংখ্যা বেড়েছে, শিলকুড়ি এবং বিভিন্ন এলাকা বড়খলার আন্ডারে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দিভাষী নাগরিকরা কিন্তু যথেষ্ট আশা নিয়ে আপনার প্রতি উদ্গ্রীব হয়ে আছেন। এদিকে বিজেপিও ক্ষমতায় আসছে, সবাই অ্যানাউন্সমেন্ট করছেন, নেতারা মন্ত্রীরা বলছেন। তো এই যে ডিলিমিটেশনের পর হিন্দিভাষী ভোটাররা কিন্তু বেড়েছে বড়খলা বিধানসভা কেন্দ্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে কতটুকু চা শ্রমিকদের সহযোগিতা পাবেন আপনি, কতটুকু আশা রাখছেন? এবং চা শ্রমিকদের বিভিন্ন দাবি ছিল যা সঠিকভাবে আজ পর্যন্ত পূরণ হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? চা শ্রমিক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলছেন? আমি একটাই জিনিস বলবো আপনাকে, দেখেন আমাদের দেশে হলো আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আছে। কংগ্রেসের মেইন যেটা আইডিওলজি, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করি এবং আমরা সব জাতিকে সমান অধিকার দেওয়ার। আজকে যেটা হচ্ছে আপনি দেখতে পারবেন যে হয়তো আমাদের যে এই সাইডে যেটা গার্ডেনের যারা মজুর ওয়ার্কার যারা আছে, ওরা যে মসুলটা পাচ্ছে ওটা আপার আসামে ওটার থেকে বেশি। তো আমরা সবসময় সমান অধিকারের কথা বলি, সবাইকে সমান সম্মান দেওয়ার কথা বলি। আজকে যেটা আমাদের আমাদের গার্ডেনের যে ছেলেমেয়েরা আছে, ওরা ভালো থেকে পড়াশোনা করতে পারছে না, এডুকেশনের দিকে পিছিয়ে আছে। প্লাস ওরা এমপ্লয়মেন্টের দিকে, আজকে অনেক আমাদের গার্ডেনের ছেলেরা আছে যারা ব্যাঙ্গালোর কাজ করছে, দিল্লি কাজ করছে, মুম্বাইতে কাজ করছে। তো ওরা নিজকেও চায় না যে নিজের ঘর ছেড়ে গিয়ে বাইরে কাজ করুক। আর যেভাবে ওদের তাদের মধ্যে যেমন গোয়ার যেরকম ইনসিডেন্ট হলো, আমার কাঁঠাল গার্ডেনে একটা ছেলে, আমার ধরমখাল গার্ডেনে একটা ছেলে মারা গেল। তো ওরা যদি বাইরে না যেত তো এটা ঘটনাটা ঘটতো না। তো আমরা চাইবো যে যেভাবে আমাদের এলাকা যতটুকু উন্নতি করে আমাদের মানে বা গার্ডেনের আমরা মানুষদেরকে শান্তি দিতে পারি। তারপরে একটা যেটা এয়ারপোর্ট নিয়ে যেটা একটা ডলু এয়ারপোর্ট নিয়ে যেটা আপনার একটা মোটিভ আছে, মানুষের মধ্যে একটা মনে একটা ক্ষোভ আছে যে ওদেরকে না করে মানে কনফিডেন্সে না নিয়ে যেভাবে সরকার উচ্ছেদ অভিযান চালিয়েছে বা যেভাবে মানে আমাদের গ্রিনফিল্ড এয়ারপোর্টের যেটা প্রজেক্টটা এনেছে, ওটা তো মানুষের মনে অনেক ক্ষোভ আছে। তো আমরা আমাদের আসামে যেটা সরকার যেটা বলছে বিজেপি যে ওদের আসবে, কিন্তু আপনি মনে করেন নাকি যে আসামে যেভাবে বিজেপির কাজ করে যাচ্ছে, যেভাবে বিজেপি মানে দুর্নীতি করে যাচ্ছে বা যেভাবে মানুষের মধ্যে যেমন লাগালাগি সৃষ্টি করাচ্ছে, হিন্দু সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে বা আমাদের হিন্দুদের মধ্যে বিভিন্ন জাতির মধ্যে ক্ল্যাশ করানোর চেষ্টা করছে। তো এইভাবে করে বিভাজন পলিটিক্স করে ওরা এখনের মানুষ অনেক সচেতন, এখনের জনসাধারণ অনেক সচেতন। ওরা এইভাবে আমাদের মনে হয় না যে বিজেপি সরকারকে আবার আসতে দেবে। আর বিজেপি সরকার এটা বুঝতে পেরেছে, বিজেপি মানে দল এটা বুঝতে পেরে এই যে আপনি দেখবেন SIR এর মাধ্যমে ওরা কালকে আমাদের মাননীয় চিফ মিনিস্টার উনি অ্যানাউন্স করলেন যে 5 লাখ ভোট কেটে দেবেন, উনি 5 লাখ ভোট কেটে দেবেন। তো এইভাবে একটা যে আপনি সংবিধানকে আপনি চ্যালেঞ্জ করছেন, দেশের সংবিধানকে চ্যালেঞ্জ করছেন, যে মানুষ যে আপনার নাগরিক আপনাদেরকে ভোট দিয়ে আজকে বসিয়েছে, আপনি ওদের হেনস্থা করছেন, ওদেরকেই আপনি থ্রেটেনিং দিচ্ছেন যে আপনাদের আমি ভোট কেটে দেবো।
তো এইভাবে করে আমার মনে হয় না বিজেপি সরকার আবার আসতে পারবে। আর আমাদের যেভাবে আমাদের যে নেতৃত্ব শ্রী মাননীয় গৌরব গগৈজি যেভাবে সভাপতি এপিসিসি যে আছে, ওনার যেভাবে পপুলারিটি বাড়ছে আপার আসামে, আর এই হাওয়াটা আমাদের কংগ্রেসের হাওয়াটা দিন দিন আরো মানে আমরা মানে ফেভারিট পার্টি হিসাবে মানে যে সামনে আসছে। তো আমার মনে হয় আরো 1-1.5 মাস ইলেকশনে বাকি আছে। আমরা তো জনসাধারণের সাথেই সংযোগ বানিয়ে যাচ্ছি। সবের দুঃখ কষ্টে আমরা ইয়ে করছি, জিজ্ঞেস করছি কি কষ্ট আছে আমরা। আর আমাদের যখনই সরকার আসবে আমরা এই প্রবলেম গুলো যাতে সলভ করতে পারি, সবাইকে শান্তি দিতে পারি। যে কোনো দেশে যদি ডেভেলপমেন্ট করতে হয় তো শান্তি আসতে লাগবে। যদি আমরা নিজেদের মধ্যেই যদি আমরা ভাই ভাই ঝগড়া করতে থাকি তাহলে ওই দেশে শান্তি আসবে না। তো বড়খলায় আমরা দেখতে পেয়েছি যে বড়খলা মাইন্স এন্ড মিনারেলস এবং বালু মাফিয়াদের একটা দৌরাত্ম চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা সিন্ডিকেট রাজ চলছে, যে যার পিছনে বর্তমান সরকার রয়েছে বলে অনেকের অভিযোগ। আমাদের কাছে অনেকগুলো নিউজ আছে যে বর্তমান সরকারের কিছু কর্মকর্তা জড়িত রয়েছে। এই যে রাজস্ব মার খাচ্ছে সরকার, সে ব্যাপারে কোনো পদক্ষেপ আপনারা নেবেন? আমি তো এটাই বলবো, বরাক ভ্যালির ডেভেলপমেন্ট, আজকে যে আমরা বরাক ভ্যালি আপনি পুরো আসামের লোকের সঙ্গে কম্পেয়ার করবেন, বরাক ভ্যালি ডেভেলপমেন্ট কিন্তু পিছিয়ে আছে। বরাক ভ্যালি হলো একটা এক্সট্রাক্ট করা জায়গা, যেখান থেকে মানুষ, যেখান থেকে যে কোনো আজকে যে বিজেপি সরকার যারা আছে শুধু এখান থেকে মানে এখান থেকে কিভাবে টাকা উপার্জন করা যায় ওটা চিন্তাধারা করেছে। এই যে সিন্ডিকেট মাফিয়া এন্টায়ার বরাক ভ্যালিতে যেটা চলছে, ঠিক আছে, ওটা তো পুরো মানে এক্সট্রাক্ট করা। আর আমাদের ডেভেলপমেন্ট তো পিছিয়ে আছি, আমরা ডেভেলপমেন্টের দিকে কোনো নজরে নেই। আজকে আমাদের 15টা কনস্টিটুয়েন্সি ছিল বরাক ভ্যালিতে, আজকে 13টা কনস্টিটুয়েন্সি হয়ে গেছে। 15টা থেকে 13টা মানুষের জনসাধারণ আমাদেরকে বুঝাতে হবে যে 15টাকে 13টা হওয়া মানে কি। 15টা এমএলএ থেকে 13টা এমএলএ হয়ে গেল আপনার। 13টা এমএলএ হওয়া মানে আপনার দুটো এমএলএ ফান্ড আপনার বরাক ভ্যালিতে আসবে না। দুটো এমএলএ ফান্ড আসবে আপনার বরাক ভ্যালিতে। যত দিন জনসংখ্যা বাড়ে, যখন আপনার জনসংখ্যা বাড়ে তখন কনস্টিটুয়েন্সি বাড়তে লাগে, বিধানসভা মানে বাড়তে লাগে। আপনার এখানে উল্টা কনস্টিটুয়েন্সি কমে গেল 15টা থেকে 13টা। হাতে আপনার সরকার কোন দিকে আপনার বরাক ভ্যালি ডেভেলপমেন্টে যেটা কথা বলছে মিথ্যে, যেটা মানে ওরা স্প্রেড করছে, কোথায় ডেভেলপমেন্ট? উল্টা এখান থেকে শুরু সিন্ডিকেট রাজ চলছে। সিন্ডিকেটের মানে সুপারি বালি যেগুলো আপনি বলেন, কুয়ারির যেগুলা এগুলা চলছে, ওইগুলোই আপনার ওইটাই বরাক ভ্যালির মেইন ইউজ করা হচ্ছে ওইভাবে। হিমন্ত বিশ্ব শর্মার উপর অভিযোগ রয়েছে উনি নাকি সিন্ডিকেট অ্যাড করছেন। সম্প্রতি গৌরব গগৈ শিবচর সমাবেশে বলেছেন যে বরাক উপত্যকায় সিন্ডিকেট হিমন্ত বিশ্ব শর্মা চালাচ্ছেন এবং একটা স্টিম রুলার চলছে। সেই স্টিম রুলার থেকে বেরিয়ে আসতে হলে সাধারণ নাগরিকরা কতটুকু আপনাকে সহায়তা করবেন? দেখেন, আমাদের মাননীয় শ্রী গৌরবজি আমাদের সভাপতি এপিসিসি যে বলেছেন যে আজকে এবার জনসাধারণ পুলিশের কাজ করে, পুলিশ হয়ে এবার আমাদেরকে শাস্তি দেওয়ার কাজ করবে। এবার বিজেপি সরকার যেভাবে দুর্নীতি চালিয়ে যাচ্ছে, প্রথম বিজেপি সরকার যেটা আইডিওলজি ছিল ডিজিটাল ইন্ডিয়া, সবাই ওরাকে সাপোর্ট করেছে ডিজিটাল ইন্ডিয়া, কিন্তু এটা ডিজিটাল ইন্ডিয়া আলটিমেটলি ডিজিটাল করাপশনে পরিণত হয়েছে। ডিজিটালি করাপশন হচ্ছে, পুরা দেশকে পুরো ভিতরে লুট করা হচ্ছে। দেশ পুরা আমাদের স্টেট, আমাদের দেশ পুরা আমাদেরকে তো লোনে পড়ে যাচ্ছে। ঋণে মানে এত বেশি ঋণ হয়েছে আমাদের জনপ্রতির উপরে, আমাদের যারা আমরা নাগরিক আছি, নাগরিকের উপরে কত লক্ষ টাকা এক একজনের মাথার উপরে একটা ঋণ আসছে। তো আজকে এত ঋণ নিয়ে ঠিক আছে, ঋণ নেওয়ার প্রয়োজন আছে অনেক সময় ডেভেলপমেন্টের কাজের জন্য আপনার কিছু করতে হবে, কিন্তু সব কথাতেই যদি ঋণ নিয়ে যদি আমাদের নিতে হয়, আমাদের যেগুলা রেভিনিউ জেনারেট হচ্ছে, রেভিনিউ গুলা কোথায় যাচ্ছে ওটা আমাদেরকে দেখতে হবে। যে রেভিনিউ গুলা যেটা আছে, রেভিনিউ তো জেনারেট হচ্ছে, ওই টাকাগুলো কোথায় যাচ্ছে, ঠিক না? শুধু ঋণের উপরে ঋণ নেওয়া হচ্ছে, প্রত্যেকটা প্রজেক্টের জন্য ঋণ নেওয়া হচ্ছে, আর মানে শুধু মিথ্যা কমিটমেন্ট। একটা প্রশ্ন থাকছে কি, বর্তমান কংগ্রেসের বিধায়ক রয়েছেন বড়খলা বিধানসভা কেন্দ্রে, কিন্তু সবাই ওনার প্রতি নারাজ। উনি উন্নয়নের কাজে হাত দিচ্ছেন না, কোনো জায়গায় যাচ্ছেন না। ওনাকে জিজ্ঞেস করা হলে উনি বলছেন সরকার ওনাকে সহযোগিতা করছে না, যতটুকু ফান্ড আসার কথা সেগুলো আসছে না, এবং যেগুলো আসছে সেগুলো ওনার নতুন যেগুলো সিভিক প্রোগ্রাম সেগুলোতেই শেষ হয়ে যাচ্ছে। সেই জায়গায় একটা বিরাট গ্যাপ রয়েছে জনসংঘের সঙ্গে কংগ্রেস দলের বা কংগ্রেস ক্যান্ডিডেটের। সেটাকে ছাপিয়ে উঠতে আপনি কতটুকু সমর্থ হবেন এবং প্রমুখ প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি কাকে দেখতে চাচ্ছেন? আর একটা কথা বলি যে আপনার মিসবা স্যার যেটা কথা বললেন, আপনার মাননীয় শ্রী আমার যেটা এমএলএ আছেন মিসবা স্যার, উনি লাস্ট 3বার এমএলএ হয়েছে এবার নিয়ে। উনি বড়খলার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন কাজের জন্য। এইবার যেটা চলছে, যেটা দেখেছেন আপনারা, এই সরকার যেভাবে আপনাদের মানে কি বলবো, মানে অপোজিশনকে যেভাবে টার্গেট করে, কোনো এমএলএ কে কোনো কাজ করতে দেওয়া হয় না। এমএলএ যদি নিজের
কিছু মানে লোকদেরকে মানে যারা ওদের কনস্টিটিউয়েন্সি আছে কাকে অনুমোদন দেওয়া হবে, কাকে দেওয়া হবে, ইন্ট্রাভাস দেওয়া হবে, এগুলো যদি লিস্ট পাঠানো ওগুলোকে টোটাল রিজেক্ট করে দেওয়া হয়, ওনার কোনো সাপোর্ট পাবে না। তো একজন এমএলএ যদি এরকম সাপোর্ট যদি না পান, তুমি কিভাবে কাজ করবে? যেটা ফান্ডের ব্যাপার যেটা বলছেন, এটা সত্যি কথা। তো বাকি কথা হলো যেটা মিসবাহ স্যারের যেটা কথা, উনি খুবই সিনিয়র একজন কংগ্রেসি ডেডিকেটেড কংগ্রেস, উনি ওনার পুরা সাপোর্ট আছে। কিন্তু যেভাবে ডিলিমিটেশন হওয়ার পর যেভাবে আপনাদের যেটা আপনারা দেখলেন যে যেভাবে ভোটিং প্যাটার্ন চেঞ্জ হয়েছে, হিন্দু ভোট বেশি হয়েছে, যেটা চার জনগোষ্ঠীর ভোট বেশি হয়েছে, হিন্দিভাষী ভোট বেশি হয়েছে, তো ওইটাতে একটু মানে ইকুয়েশনে দেখা যায় যে আজকের দিনে সবাই বলছে যে ডক্টর অমিত কালওয়ারকে যদি টিকিট দেওয়া হয়, যেভাবে উনি সমাজসেবা এতদিন করেছেন, যেভাবে উনি লোকদেরকে সার্ভিস দিয়েছেন, আজকের দিনে যদি একজন চা জনগোষ্ঠীর লোককে যদি বা একজন হিন্দিভাষীর লোককে যদি দেওয়া হয় টিকিট, তাহলে এই সিটটা কংগ্রেস বের করে নিয়ে আসতে পারে। তো ওইটাই হলো, আদারওয়াইজ কোনো আমাদের মধ্যে মতভেদ নেই। এটা কংগ্রেস পার্টির মধ্যে ইন্টারনাল ডিসিশন। এখন এটা হাইকমান্ড বুঝবে যে ওইটা এই ডিসিশনটা কতটুকু এই মানে বা এই যে আমাদের বক্তব্যটা কতটুকু সঠিক, ওরা ওই দোষ হিসাবেই আপনার টিকিটটা দেবে বা আমরা মিসবাহ স্যারকে দেবে। ওটাতে আমার কোনো আপত্তি নেই। যদি আজকে পার্টি যদি আমাকে টিকিট দেয়, তো আমি ওটাকে মাথা নিচু করে নিয়ে আমার জনসংগঠনে যেভাবে কাজ করা আমি কাজ চালিয়ে যাব। আর যদি পার্টি আমাকে টিকিট নাও দেয় কোনো কারণ, তাহলে কোনো আমার অসুবিধা নেই, আমি আমার পার্টির জন্য কাজ করব। ডক্টর অমিত কালওয়ার এবং একজন রাজনীতিবিদ অমিত কালওয়ারের মধ্যে একটা বিরাট ফারাক রয়েছে, কিন্তু মঞ্চে দেখা যাচ্ছে যে বড়খলার প্রত্যন্ত এলাকায় কিংবা বড়খলা বিধানসভার নতুন ডিলিমিটেশনের উপর যে এলাকাগুলো রয়েছে, সেখানে ব্যক্তি হিসাবে অমিত কালওয়ারের পরিচিতিটা বেশি। আমরা যেখানেই যাচ্ছি কথা হচ্ছে সবাই ব্যক্তি হিসাবে আপনাকে ভালোবাসছে। তো রাজনীতির ঊর্ধ্বে কিন্তু আপনার একটা বিশেষ জনগণের সাথে একটা সম্পর্ক রয়েছে, চিকিৎসক হিসাবেও আছে এবং রাজনীতিবিদ হিসাবে। বর্তমানে যে পরিস্থিতিটা আমরা দেখছি, সেখানে বিজেপির দবদবা চলছে, সেই সঙ্গে বিজেপির একজন প্রার্থীও রয়েছেন, উনি বিগত দিনে বিধায়ক ছিলেন কিশোরনাথ। সেই জায়গায় কিশোরনাথের কর্মকাণ্ড এবং আপনাদের যে একটা টিম ওয়ার্ক, সেটা কতটুকু ফেরাক রাখবে মনে হয়? না দেখেন, আমি একটা মনে করি যেটা আপনি বললেন ডক্টর অমিত কালওয়ার আর পলিটিশিয়ান অমিত কালওয়ার মধ্যে তফাৎ কিছু নেই। আমি মনে করি একজন পড়ালেখা করা শিক্ষিত মানুষ যদি আসে, গ্রিন ইমেজ থাকা, যদি যেটা ও ডিসিশন নিয়েছে যে না সমাজের জন্য কিছু একটা করবে, ও নিজের একজন ডক্টরের বুদ্ধি অনেক আছে। এটার জন্য পুরানা পলিটিশিয়ান নতুন পলিটিশিয়ানের কোনো কথা নেই। আর আরেকটা জিনিস হলো যে ডক্টর অমিত কালওয়ার শরীরের রোগকে সুস্থ করতো, আজকে সমাজের রোগকে, পলিটিশিয়ান হয় সমাজের যেটা রোগ আছে সমাজের রোগকে সুস্থ করার চেষ্টা করবে। এবং এটাই আমার আমার জনসাধারণের কাছে হাত জোর করে আমার প্রণীত নিবেদন যে আপনারা আমার এই আমি যেটা পদক্ষেপ নিয়েছি তাতে আমাকে একটু সহযোগিতা করুন। এবং আমার যারা বড়খলাবাসী আছেন, যারা আমার বরাকবাসী আছেন, ওরা আমার যথেষ্ট সাপোর্ট করছে। আমি যেখানেই যাচ্ছি সবাই আমাকে সাপোর্ট করছে, কোনো জায়গায় আমি ইয়ে হয়নি। এখন বাকি ওইটাতে ভোটে কনভার্ট করার যেটা ব্যাপার, ওটা তো আমরা সবার সাথে জনসংযোগ করছি, সবার সাথে কথা বলছি। সবাই বলছে যে না, এবার আমরা নতুন ফেস চাই, নতুন চেহারা চাই। আর একজন আমরা ভালো ইয়াং এডুকেটেড মানুষ পেয়েছি, এবার আমরা ডেফিনেটলি সাপোর্ট করব এবং আশা করি আমরা বড়খলাতে আমরা সিটটা বের করে নিয়ে আসতে পারি। হাইকমান্ড থেকে কেমন সহযোগিতা আছে? হাইকমান্ড থেকে ভালো সহযোগিতা। আমাকে পুরো গার্ডেনে বলা হয়েছে, বিভিন্ন গার্ডেনে গিয়ে কাজ করে। আমি শুধু বড়খলাতে সব জায়গায় কাজ করছি না, অনেক ওরিয়াতে অন্য কনস্টিটিউয়েন্সিতে আমার কাজ চলছে, ওখানেও আমার যোগাযোগ আছে। অন্য কনস্টিটিউয়েন্সি যেমন গার্ডেন এরিয়া যেগুলো আছে ওগুলো বিভিন্ন সংযোগ আছে। এমনকি আমি আপনাকে একটা কথা বলবো যে আজকে বিজেপির মধ্যে অনেক মানুষ আছে যে বলছে যে না, ডক্টর অমিত কালওয়ার যে পারফেক্ট ক্যান্ডিডেট। আপনার হয়তো ফিল্ডে গেলে আপনি বুঝতে পারবেন যে না, ডক্টর অমিত কালওয়ার সামনে আসছে। তো বিজেপির মধ্যে অনেক মানুষ আছে যারা আমাকে সাপোর্ট করছে। তো আমি মনে করি যে আশা করি আগামী দিনে আমি আমার বড়খলাবাসীর জন্য সবাইকে সাথে নিই। এখানে আমি একটা জিনিস ফিল করি যে আমরা যখনই একজন জননেতা হতে হলে আপনি ওয়ার্কার হিসাবে কাজ করতে হবে। কোনো সময় আপনাকে নিজে যদি আপনি সবসময় নিজেকে লিডার বলে মনে করেন, নিজেকে যদি বড় বলে মনে করেন, কোনো সময় আপনি জননেতা হতে পারবেন না। আপনি যদি জনসাধারণের সাথে থাকেন, ওদের সাথে নিয়ে চলেন, ওদের দুঃখ কষ্টের মধ্যে সবসময় থাকেন, তখনই আপনি নেতা হতে পারবেন। আপনি নিজেকে বড়াই করে লাভ নেই। আপনার যারা জনসাধারণ আছে ওরা যদি বলে যে না আপনি বড়, তখনই আপনি। জনগণের সমর্থন আপনার কাছে রয়েছে ব্যাপকভাবে, আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসবো। আমরা কথা বলছিলাম বড়খলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অমিত কালওয়ারের সাথে। একদিকে চিকিৎসক, অন্যদিকে সমাজসেবী, সেই সঙ্গে
ছোটবেলা থেকেই বড়খলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা দাপিয়ে বেরিয়েছেন। চিকিৎসার ক্ষেত্রে হোক, সমাজসেবার কাজে হোক, সবার কাছে একটা চেনামুখকে চাইছেন সবাই। সেই জায়গায় দাঁড়িয়ে অন্য প্রতিদ্বন্দ্বীরা কতটুকু টিকিট পাবেন সেটাও একটা প্রশ্ন। তবে হাইকমান্ডের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই কিন্তু প্রচার অভিযান শুরু হয়েছে। আমরা আশা করব যাতে অমিত কালওয়ার টিকিট পান এবং একটা লড়াই হোক, এবং লড়াইয়ে আম জনতার সমর্থন অমিত কালওয়ারের দিকে থাকুক। কারণ জনসেবার সাথে সাথে একজন চিকিৎসক হিসাবে উনি সমগ্র বরাক উপত্যকার নাগরিকদের সেবা করে যাচ্ছেন। আজকের এই দিনে আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি ওনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং আমাদের এই আসাম বিধানসভা নির্বাচন 2025 এই অনুষ্ঠানে উনি ওনার সময় দিয়েছেন। ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনে আমরা দেখা করব পরবর্তী এপিসোডে। নমস্কার। নমস্কার।